ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনই রাজধানী দিল্লি পরিণত হল রণক্ষেত্রে। সেদিন যদি শেখ হাসিনা পালিয়ে না যেত, এই নির্লজ্জভাবে যদি পালিয়ে না যেত, বাংলাদেশের মুক্তিকামী মানুষ শেখ হাসিনার এমন অবস্থা করত, শেখ হাসিনার একটা হাড় কেউ খুঁজে পাওয়া যেত না, শেখ হাসিনার একটা মাংসের টুকরাও খুঁজে পাওয়া যেত না। যেহেতু উনি পালিয়ে গিয়েছেন, ফেরার সম্ভাবনা আসলে খুবই কম। ফেরার সম্ভাবনা থাকতোই, তাহলে সেভাবে আর পালিয়ে যেতেন না। যারা পলাতক ওদের ফেরার সম্ভাবনা খুবই কম থাকে। যদি উনি ফিরে আসেন, ওনার অবশ্যই বিচার চাই। সেনাপ্রধান এবং জামাত ইসলামী একযোগে অসাধারণ রাজনীতি এবং কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ওভারঅল এর ক্রেডিট বিএনপি সরকারও পায় ডেফিনেটলি, কারণ সেনাপ্রধান তো আর নিজে ইচ্ছায় কিছু করতে পারে না। তারপর সেনাবাহিনীর মোটিভ, তার চাওয়া পাওয়া, তার গতি প্রকৃতি এবং সরকারকে সহযোগিতা করার একটা বিষয় থাকে, এই জন্য সেনাবাহিনী আলাদা ক্রেডিট পায়। সত্যিকার অর্থে আমি এখন যে বিষয়টা আলোচনা করবো, এটা দেশের ইসলামপন্থীদের জন্য, জামাত শিবিরের জন্য সত্যিকার অর্থে আনন্দের খবর এবং মহাসুখবর। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের মতোই পরিস্থিতি শুরু হয়ে গিয়েছে অলরেডি ভারতে। দর্শক, শেখ হাসিনা যেইভাবে অভ্যুত্থানের চাপে পড়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে ভারতে, এখন কোনোরকমভাবে জানে বাঁচল নরেন্দ্র মোদী। ককরোচ জনতা পার্টির সংসদ ভবন ঘেরাও করেছে ভারতে এবং কোনোরকমভাবে যান নিয়ে পালিয়ে বেঁচেছে নরেন্দ্র মোদী। যেই রকম ঘটনাই ঘটেছিল বাংলাদেশে, ঠিক একই ঘটনা ঘটেছে এবার ভারতে। হয়তো বিদায় ঘণ্টা বেজে উঠেছে নরেন্দ্র মোদী সরকারের। দর্শক শ্রোতা, ভারতেও কিন্তু অলরেডি ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। আর এই বুদ্ধিটা কোথায় থেকে পেয়েছে সেটা আপনারা খুব ভালো করে জানেন। বুদ্ধিটা কিন্তু শেখ হাসিনার কাছ থেকে পেয়েছে। কারণ শেখ হাসিনা বাংলাদেশ থেকে যেইভাবে পালিয়ে গিয়েছে বা নিজের জানটা রক্ষা পেয়েছে, সেই পদক্ষেপগুলোই গ্রহণ করবে এখন নরেন্দ্র মোদী সরকার। এখন আমি চিন্তা করতেছি, বাংলাদেশে অভ্যুত্থান হলো, শিক্ষার্থীরা ক্ষেপে উঠল এবং দেশ থেকে পালিয়ে গেল বাংলাদেশের একজন কুখ্যাত সন্ত্রাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দাদা বাবুদের কাছে আশ্রয় পেল। দাদা বাবুরা তাকে সাদরে গ্রহণ করল এবং ভাত কাপড়ের দায়িত্ব নিল। আচ্ছা, ভালো কথা, কিন্তু নরেন্দ্র মোদী যদি পালায়, তাকে যদি ভারত থেকে শিক্ষার্থীরা যেইভাবে তাকে আজকে সংসদে ঘেরাও করেছে, এখন তাকে যদি দৌড়ানি দেয়, সে তো আজকে জানে বেঁচে ফিরেছে, পরবর্তীতে কোন দেশে গিয়ে উঠবে বলেন তো? এ তো আর বাংলাদেশে তার স্ত্রী তো আর নেই, মানে শেখ হাসিনা তো বাংলাদেশে বর্তমানে আর নেই যে বাংলাদেশে এসে উঠবে বা শেখ হাসিনার কাছে আশ্রয় নেবে, তা তো আর নেই। আচ্ছা, ধরেন অন্য কোথাও কোনো একটা দেশে আশ্রয় নিল, তাইলে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আছে, আবার ভারত সরকার যদি পালিয়ে অন্য কোথাও গিয়ে আশ্রয় নেয়, তাহলে শেখ হাসিনার অবস্থাটা হবে কি? একটা কথা আছে না ভাই, কিছু কুফা আছে, যে কুফাগুলোর কারণে, সেই কুফাগুলো যেখানে যে সব জায়গায় কুফা ধরে। শেখ হাসিনা হয়েছে তাই, নিজের দেশে কুফা ধরাইছে, নিজের জীবনটাও শেষ করছে, আওয়ামী লীগের দলটাও শেষ করছে, এমপি মন্ত্রী যারা ছিল আওয়ামী লীগের সবার লাইফটা একদম শেষ করে দিছে। এখন নরেন্দ্র মোদীর লাইফটা শেষ করার জন্য অলরেডি সেখানে উপস্থিত হয়ে আছে। যাই হোক দর্শক, একটা বিষয়, তাছাড়াও বাংলাদেশের রাজনৈতিক কিছু প্রেক্ষাপট, এই যাবতীয় বিষয় নিয়ে আজকের এপিসোডটি সাজানো একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে, মনোযোগ সহকারে পুরো ভিডিওটি শুনতে হবে, তাহলে অনেক কিছু আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, মূল নিউজে চলে যাই। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। সেনাপ্রধান এবং জামাত ইসলামী একযোগে অসাধারণ রাজনীতি এবং কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ওভারঅল এর ক্রেডিট বিএনপি সরকারও পায় ডেফিনেটলি, কারণ সেনাপ্রধান তো আর নিজে ইচ্ছায় কিছু করতে পারে না। তারপর সেনাবাহিনীর মোটিভ, তার চাওয়া পাওয়া, তার গতি প্রকৃতি এবং সরকারকে সহযোগিতা করার একটা বিষয় থাকে, এই জন্য সেনাবাহিনী আলাদা ক্রেডিট পায়। সত্যিকার অর্থে আমি এখন যে বিষয়টা আলোচনা করবো, এটা দেশের ইসলামপন্থীদের জন্য, জামাত শিবিরের জন্য সত্যিকার অর্থে আনন্দের খবর এবং মহাসুখবর। তা আমি মাঝে মাঝে কিছু কথা বলি, সুখবর সুখবর, অনেকের কাছে একটু হালকা মনে হয়, বাট এটার তাৎপর্য যে কতটা গভীর, এটা জামাতের অফিসে একবার আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। তখন অফিসের সামনে এক জামাত নেতা বলেন যে, ভাই আপনি 2022 সাল থেকে বলে আসছেন যে জামাতের জন্য সুখবর, জামাতেই হবে, জামাত অফিস করে রাজনীতি করবে, জামাতের এই মগবাজার অফিস নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হবে, এই যে কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, নানা কথাগুলো বলতেন। কিন্তু কেমন যেন আমার মনের মধ্যে একটা প্রভাব পড়তো যে না, হয়তো আমাদের সুদিন আসবে। বলতে বলতে আপনার সুখবর এসে গেছে, যা বলেছেন সবই তো হয়েছে।
জামাতে অফিস খুলে রাজনীতি করছে, জামাতের নির্বাহী পরিষদ বৈঠককে আমরা যেভাবে দেখতে চাইতাম সেভাবেই হচ্ছে, এমনকি জামাতের অভ্যন্তরীণ সংস্কারকে যেভাবে দেখতে চাইতাম সেভাবেই হচ্ছে। তা আমরা এই মাঝে মাঝে এইসব শব্দ ব্যবহার করি, এটা অনেকের কাছে মনে হতে পারে যে হালকা কথা, এটা চটকদার কথা, কিন্তু না, এটা তাৎপর্যপূর্ণ কথা। আপনি বুঝেন না বলে আপনার কাছে হালকা মনে হয়, আপনার জ্ঞান অত গভীরে পৌঁছাতে পারেনি বলে হালকা মনে হয়, কিন্তু আপনি একটা পর্যায়ে বুঝবেন যে আমি কি বলেছি, যে সুখবর কিনা। আমি যে কয়টা সুখবর দিয়েছি টুডে টুমরো, যেটা ইনস্ট্যান্ট ফলে নাই, ভবিষ্যতে দেখবেন যে ওইটা আসলে কি। এখন এটার সাথে মিলিয়ে নিন, আমি যে এখন বলছি সত্যিকার অর্থে আমাদের জন্য, জামাত শিবির সহ পুরো ইসলামপন্থী বাংলাদেশপন্থীদের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার মতো খবর। যে কোনো পরিস্থিতিতে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তারপর বিশেষ শুকরিয়ার একটা বিষয় থাকে না, যেমন আপনি যে কোনো পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি হাল এটা বলেন, কিন্তু বিশেষ কোনো খুশির খবর থাকলে আপনি শুকরিয়া শেষ দেন, আপনি মানত করে গরিবদের খাওয়ান, শুকরিয়া দেন, আপনি ট্রিট দেন, একটু আধুনিক পরিভাষা। আর ধর্মীয় ভাবে বললে আপনি নফল নামাজ পড়েন, শুকরিয়া নামাজ শেষ দায় লুটিয়ে পড়েন। যেমন ক্রিকেটে 4 ছক্কা মারতে পারলে ব্যাটসম্যানরা খুশি হয়, কখনো কখনো এত খুশি হয় যে সে শেষ দায় লুটিয়ে পড়ে, কখন? যখন সেঞ্চুরি করে তখন। তো দর্শক, এটা খুশি হওয়ার মতো একটা বিষয়। কি দুইটা খবর একসাথে কানেক্ট করি, দেখেন একটার সাথে একটা রিলেটেড। একটা খবর হচ্ছে যে 5 দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান। আরেকটা খবর হচ্ছে একই দিনের খবর, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের উদ্দেশ্যে বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান এমপির সংহতি ও শুভেচ্ছা পত্র তুর্কি রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর একই দিনে। তা এখন জামাত শিবির বাংলাদেশটাকে কিভাবে দেখতে চায়, সেনাবাহিনীকে যেভাবে দেখতে, যেমন সেনাপ্রধানকে কেমন সেনাপ্রধান চায় জামাত, যে সেনাপ্রধান নিজে ইমামতি করতে পারবেন, তার এরকম দাঁড়িয়ে থাকবে, কোরআন তেলাওয়াত করবেন, যে সেনাবাহিনী সকাল শুরু হবে ফজর দিয়ে এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এবং সেনাবাহিনীর প্রশিক্ষণে কথাবার্তার মধ্যে কোরআন হাদিসের রেফারেন্স থাকবে, এবং তাদের বিভিন্ন স্থাপনা ইসলামী বিভিন্ন সিম্বলের নামে থাকবে, এবং সেনাবাহিনীতে অগ্নি পূজা রবীন্দ্র পূজা থাকবে না। সেটি তো হয়েছে ওয়াকারের আমলে। এবং স্ট্র্যাটেজিক সম্পর্কটা কিভাবে দেখতে চায়, বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পাকিস্তানের একটা সম্পর্ক, যেহেতু আমাদের রাজনীতি হচ্ছে ভারতকে সাহায্য করা, বাংলাদেশের রাজনীতির মূল সংকট হচ্ছে ভারতের আধিপত্যবাদ, এই জন্য ভারতকে সাহায্য করতে হবে, এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য, চাপে রাখতে হবে। তারপরে যখন ভারত বাংলাদেশের সাথে প্রতিবেশী সুলভ, বন্ধু সুলভ, সম্মানের সাথে আচরণ করবে তখন ইটস ওকে। যেমন চীনের সাথে বর্ডার নিয়ে কনফ্লিক্ট আছে, কিন্তু চীনকে তো সম্মান দেয় ভারত, এবং চীনও ভারতকে সম্মান দেয়, ভালো ব্যবসা বাণিজ্য চলে। তো বাংলাদেশকে এভাবে সম্মান দিতে হবে, বাংলাদেশকে দাস মনে করা যাবে না, স্ত্রী মনে করা যাবে না, প্রভু মনে করা দরকার নেই, বাংলাদেশকে বন্ধু মনে করতে হবে। এই জন্য ভারতকে এখন একটু সাইজ করা দরকার, এই বিষয়ে তো কোনো দ্বিমত নেই। তারেক রহমানও তো এই চেষ্টা করছেন। এটা কিভাবে করা যায়, যে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বাংলাদেশ সরকারের সাথে পাকিস্তানের একটা কৌশলগত সম্পর্ক থাকবে, যেটা ভারতকে প্রচন্ড চাপের মধ্যে রাখবে। পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো প্রেম না, পাকিস্তান বাংলাদেশের ওইভাবে কোনো বন্ধু না, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কে আলাদা কোনো ফজিলত নাই। কিছু থ্রি পিস মহিলাদের কাপড় চোপড়, কিছু খাবার টাবার আনা যায় ভালো কোয়ালিটি কম দামে। এছাড়া পাকিস্তানের জন্য আলাদা কোনো প্রেম কোনো দরকার, কোনো রাষ্ট্রের জন্য কোনো রাষ্ট্রের প্রেম হয় না, সম্পর্ক হয় স্বার্থের ভিত্তিতে। পাকিস্তানের সাথে যে সম্পর্কের কথা বলছি এটা পুরোটাই স্বার্থের কারণে হবে, বাংলাদেশের প্রয়োজন হবে, প্রয়োজন নাই পাকিস্তানকে লাথি দিব, দিস ইজ ফরেন পলিসি। এখন পাকিস্তানের সাথে সম্পর্ক এটা যে না পাকিস্তান মানে ইসলাম না, পাকিস্তান ইসলাম না, পাকিস্তান একটা ভণ্ড রাষ্ট্র, একটা প্রতারক রাষ্ট্র পাকিস্তান। অর্থাৎ ওই পাকিস্তান রাষ্ট্র, পাকিস্তান দেশ, পাকিস্তান নামের প্রতি কোনো প্রেম নাই, এটা জামাতের লোকজনকে ক্লারিফাই করতে হবে। পাকিস্তানের প্রতি তাদের একটা ভালোবাসা জামাতের অনেকের আছে, এটা ভুল। পাকিস্তান হচ্ছে আপাদমস্তক একটা ভণ্ড রাষ্ট্র এবং একটা খারাপ রাষ্ট্র। পাকিস্তানের ভিতরে আপনি যদি যান আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, তার থেকে বাংলাদেশ অনেক ভালো। কিন্তু আমরা কেন এখানে পাকিস্তানকে চাই, যে আমাদের সাথে, এটা কৌশলগত বিষয়, এটা কোনো প্রেমের বিষয় না। আমাদের প্রেম শুধু বাংলাদেশের প্রতি থাকবে, আর কারোর প্রতি না, সৌদি আরবের প্রতিও না। মক্কা মদিনার ওইটা ধর্মীয় কারণে প্রেম, কিন্তু সৌদি সরকারের না। তো দর্শক, পাকিস্তানের সাথে একটা কৌশলগত সম্পর্ক থাকবে। কেন? পাকিস্তানের সাথে সম্পর্ক মানে ভারতের মাথা খারাপ হয়ে যাওয়া, ভারতের ফাইজলামি ষড়যন্ত্র বন্ধ হয়ে যাওয়া। চীনের সাথে আমাদের একটা সম্পর্ক থাকবে, কারণ চীনকে মারাত্মক ভাবে পাকিস্তানকে ভয় পায়। চীন পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকলে ভারতের দৌড়দৌড়ি বন্ধ। আবার বাংলাদেশের সাথে সম্পর্ক থাকবে তুরস্কের। এই তুরস্ক, পাকিস্তান, চীন, এই তিনটে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি এবং বাংলাদেশপন্থী রাজনীতি এবং জামাতের স্বপ্নের জায়গা, তাদের ফরেন পলিসি। অবশ্য তারেক রহমান এখন এই জায়গায় আসার চেষ্টা করছেন বা আসছেন, লাইনে আছেন। সেই কাজ হচ্ছে, সেনাপ্রধান তুরস্কে যাচ্ছেন আর আমিরে জামাত তুর্কি রাষ্ট্রদূতের মাধ্যমে তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশ্যে সলিডারিটি জানান। মজা না? একই সময় কেন সেনাপ্রধান তুরস্কে গেছেন, ওই সময় কেন এই সলিডারিটি, ওই সময়টা কেন জানাচ্ছেন? রিলেটেড, মানে সেনাপ্রধানকে উৎসাহ দিচ্ছেন আমিরে জামাত যে আপনি যান, কাজ করে আসেন, আমরা আছি, বিএনপিও আছে, আমরাও আছি। এবং তুরস্ক আপনারা ইনভেস্ট করেন বাংলাদেশে, একটা আপনার পয়সা পাতি দিয়ে, আপনাদের প্রযুক্তি দিয়ে বগুড়ায় একটা সামরিক ড্রোন কারখানা বানিয়ে দেন, আমরা বিএনপিও আছি, জামাতও আছি, সেনাবাহিনীও আছে। সেনাপ্রধান মূলত এই উদ্দেশ্যে গেছে, এটা বলুক না বলুক, এই বিষয়ে বগুড়ায় সামরিক ড্রোন কারখানা নির্মিত হবে, এই বিষয়ে অনেক আলাপ আলোচনা হবে। দর্শক, এটা একটা অসাধারণ রাজনীতি, চমৎকার একটা বিষয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা সংসদ নেতা একটা লম্বা ভাষণ দিয়েছেন।
সেই ভাষণের বিস্তর আলোচনা করা যায়। আমি সবগুলো পয়েন্টে না গিয়ে একটি বিশেষ পয়েন্টে যাচ্ছি, যে পয়েন্টগুলো নিয়ে আমরা যারা এই জুলাই যুদ্ধকে সাপোর্ট করি বা যারা এই বিপ্লবকে সাপোর্ট করি, তাদের একটি দাবি ছিল জুলাই সনদ পাস করা এবং গণভোটকে মেনে নেওয়া। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে সবার সামনে বলেছেন যে আমি কথা দিচ্ছি বা আগেও কথা দিয়েছিলাম জুলাই সনদ বাস্তবায়ন হবে। এর আগে কি হয়েছে দেখেন, এর আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর পক্ষে কি বলেছেন, উনি বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, তবে সংবিধান সংস্কার করা হবে না, সংবিধান সংশোধন করা হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব কিন্তু ভাই আসলে একটা চিজ ভাই, উনি সংসদে যখন বিরোধী দলীয় কেউ কোনো বক্তৃতা দেন বা কোনো কিছু বলতে ওঠেন, মানে সরকারের বিরুদ্ধাচরণ করে হোক বা যে কোনো বিলের বিপক্ষে হোক, উনি প্রথমেই উঠে বলেন মাননীয় স্পিকার, আমাদের এই যে বিরোধী দলীয় নেতা বা বিরোধী দলীয় সংসদ সদস্য বা বিরোধী দলীয় হুইপ যে কথাটা বলেছেন উনি যথার্থই বলেছেন। মানে উনি যখন শুরু করবেন না তখন মনে হইব কি পুরো ব্যাপারটা উনি সাপোর্ট করছেন। উনি শুরু করে এইভাবে যে এই যে বিরোধী দলীয় সংসদ সদস্য যেটা বলেছেন উনি যথার্থই বলেছেন, তবে সংবিধানের 178 ধারা অনুযায়ী, সংবিধানের অমুক ধারা অনুযায়ী, সংবিধানের পয়েন্ট অফ অর্ডারে এটা এখানে বলা যায় না। ঠিক এই ঘটনাটা সালাউদ্দিন সাহেব সবসময় ঘটাচ্ছেন। এই যে শেষের দিন যেটা হলো সেটা হলো ওনারা এর আগে একটা প্ল্যান করেছে, এটা প্রথম সংসদ থেকে শুরু হয়েছিল যে সংবিধান সংশোধন করা হবে, কিন্তু জামাত বা আন্দোলনকারী যারা আছে বিরোধী দল তারা বলছে সংবিধান সংশোধন করবার কিছু নেই, সংবিধান সংস্কার করতে হবে। এখন কথা হচ্ছে বন্ধুরা, দেখুন বিএনপি যে 31 ধারা আছে ওখানটাও কিন্তু আছে যে সংবিধান সংস্কার করতে হবে, কিন্তু সালাউদ্দিন সাহেব বা বিএনপি এখন বলছে না আমরা সংবিধান সংস্কার করবো না, সংবিধান প্রথম সংশোধন করব। এই জন্য ওনার যেটা যুক্তি, নইলে পঞ্চদশ সংশোধনীতে বাতিল করা যাচ্ছে না। আমরা এখন এই যে সংসদ চালাচ্ছি, এই যে জাতীয় সংসদ বসছে, এই যে আমরা আপনার এই সংসদে এমপি হিসেবে শপথ গ্রহণ করেছি, সব কিছু পঞ্চদশ সংবিধান অনুযায়ী। এই পঞ্চদশ সংবিধানকে বাতিল করতে হলে আমাদেরকে সংবিধান সংস্কার নয়, সংবিধান সংশোধন করতে হবে, কিন্তু জামাত সেটা মানছে না। মানে জামাত কেন, আমরা কেউই মানছি না। আমাদের কথা হলো গণভোট হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন করবে বলে সরকার প্রমিস করেছে, সেটা এখন বাস্তবায়ন করে দিলেই হয়। সেটা নিয়ে এখন এত আলোচনা সমালোচনা কেন? এই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে 17 সদস্যের একটি কমিটি করবার কথা ছিল, সেখানে জামাত ইসলামকে দেওয়া হয়েছিল 5টি সিট। জামাত ইসলাম সেই প্রথম থেকেই বলে আসছে যে আমরা কোনো সংবিধান সংশোধনের পক্ষে নই, আমরা সংবিধান সংস্কারের পক্ষে। সংবিধান সংস্কার কী করে করতে হবে সেটা জুলাই সনদে পরিষ্কার লেখা আছে। এরপর বিএনপি কী করলো? এরপর বিএনপি যেটা করলো সেটা হলো ওনারা বললেন যে 12 সদস্য নিয়েই এখন করা হবে, কারণ 5 সদস্য যারা বিরোধী দল থেকে আসবার কথা ছিল তারা এইখানে আমাদের সাথে জয়েন করছেন না, তাই 12 সদস্য নিয়ে আমরা সংবিধান সংস্কার করব না, সংশোধন করব, তারপর সেটা এখানে পাস করব, কারণ জনগণ আমাদেরকে ক্ষমতা দিয়েছেন সংবিধান সংশোধন করবার, সংবিধানের 7 ধারা অনুযায়ী আমরা সেইভাবে এসেছি, আমরা সেইভাবেই করব। এখন এই যে গন্ডগোলটা লাগলো, এই যে লেটাপাটাটা লাগলো, এটা কি সলভ হবে? না, এটা সলভ হবে না, কারণ বিরোধী দলীয় নেতা পরিষ্কার বলে দিয়েছেন আপনারা যদি গণভোট না মানেন, আপনারা যদি গণভোটকে অস্বীকার করেন বা এটা যদি মেনে না নেন, তাহলে জনগণের প্রতি আপনারা বিশ্বাসঘাতকতা করছেন, জনগণ আপনাদের প্রতি আস্থা হারিয়ে ফেলবে, প্রয়োজনে প্রতিবাদ করবে, আন্দোলন করবে। এখন দেখেন ঘটনাটা কোন দিকে চলে গেল, ঘটনাটা কি হবে, সামনে এর রেজাল্ট কী হবে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। বিএনপি সেই 12 সদস্যের কমিটি নিয়ে সংবিধান সংশোধন করে একটা বিল আনবে। সেই বিলে জামাতে ইসলাম যেহেতু থাকবে না, তাদের 5 জন সদস্য সেখানে অংশগ্রহণ করেনি, তারা যে বিলটা আনবে সেই বিলটা যে কোনো অবস্থায় জামাতে ইসলাম মানবে না। এবং তখন যেহেতু তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে বিএনপির, তারা কী করবে? তারা সেটাকে পাশ করিয়ে নেবে। জামাত ইসলাম হয়তো বা ওয়াক আউট করবে, কিন্তু তারপর কি হবে আমি কিন্তু সামনে আলামত ভালো দেখছি না। কারণ কি, জামাতের আমি একটা জনসভায় বলেছেন যে জীবনের বিনিময়ে হলেও এই জুলাই সনদকে আমরা পাশ করে ছাড়বো। এই যে মতবিরোধটা বিরোধী দল এবং বিএনপির মধ্যে যেটা হচ্ছে বা যেটা চলছে, এটা কিন্তু ভালো আলামত নয়। দেখুন আমরা অনেকের কন্টেন্ট দেখে শুনেছি, অনেক কমেন্টেটররা কমেন্ট করেছেন যে বিরোধী দল এবং সরকারি দল সমঝোতা করে সরকার চালাচ্ছে, জামাতের আমির বা বিরোধী দল এমন কোনো প্রতিবাদ করছে না। আমরা কিন্তু ধরেই নিয়েছিলাম তাদের মধ্যে একটা সমঝোতা হয়ে গেছে, আসলে কিন্তু সেটা হয়নি। সেটার প্রমাণ হলো এই যে 17 সদস্যর সংবিধান সংশোধনী কমিটিতে জামাত ইসলাম বা তার দল বা তার অনুগতরা যোগ দেয়নি। এতে করে পরিষ্কার এটা বোঝা যাচ্ছে জামাতের সাথে বেসিক্যালি কোনো আন্ডারগ্রাউন্ডে আন্ডারস্ট্যান্ডিং হয়নি। সংসদে আমরা জামাতের নেতাকে দেখি অত্যন্ত বিনয়ীভাবে কথা বলেন, অত্যন্ত ভদ্রভাবে কথা বলেন, উনি এমনটি, কিন্তু আসল কাজটি আদায় করবার ব্যাপারে হয়তো বা জামাত ইসলাম কোনোভাবেই পিছপা হবে না। আমরা যদি সালাউদ্দিন আহমেদের কথা শুনি, আবার যদি প্রধানমন্ত্রীর কথা শুনি, তাহলে আমরা নিজেরাই কনফিউজ হয়ে যাই যে প্রধানমন্ত্রী বলছেন আমরা অক্ষরে অক্ষরে পালন করবো জুলাই সনদ, অথচ সালাউদ্দিন সাহেব বলছেন না এটা করতে হলে, মানে উনি না যখন কথা বলেন উনি এত যুক্তি দিয়ে কথা বলেন, সংবিধানের ধারা নিয়ে কথা বলেন, সংবিধানের সংশোধনী নিয়ে কথা বলেন, সংবিধানের সংস্কার নিয়ে কথা বলেন, কোন ধারা কত ধারা কোথা থেকে এসছে, কী করলে কী হবে, এগুলো বলে মানুষকে কনফিউজ করে দেন। এবং শেষ পর্যন্ত আপনারা ওনার বক্তৃতা শুনবেন, শুনে আপনি নিজেই কিছু বুঝবেন না উনি কী বলতে চেয়েছেন।
ওই যে প্রথমেই বললাম, উনি সবাইকে প্রথম সাদরে গ্রহণ করেন, বলে আপনি যা বলেছেন যথার্থই বলেছেন, কিন্তু সংবিধানের 173 ধারা অনুযায়ী আপনি এটা বলতে পারেন না, মানে বিচার মানলাম, তাল গাছটা আমার। সামনে কী হবে বন্ধুরা আমরা ঠিক বুঝতে পারছি না। কারণ কি, যে কোনো অবস্থায় এই জামাত ইসলাম এবং 11 দল তাদের একটি উদ্দেশ্য প্রথম থেকে ছিল জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটকে বাস্তবায়ন করা। যদিও সালাউদ্দিন সাহেব এই সংসদে সেদিন বলেছেন যে গণভোট ইটস এ ফ্রড টু দ্য কনস্টিটিউশন, মানে উনি বোঝাতে চাচ্ছেন গণভোট এগুলো কনস্টিটিউশনের সাথে ফ্রড করা হয়েছে। কিন্তু আমরা একটা জিনিস বুঝছি না, উনি যদি এই কথা বলেন তখন তো উনি মেনে নিয়েছিলেন, যখন গণভোট নিয়ে কথা হচ্ছে, যখন সংবিধান সংস্কার নিয়ে বিভিন্ন রকম মিটিং হয়েছে সংসদ ভবনের একটি জায়গায়, আপনারা দেখে যে সমস্ত দল তারা সেটাকে অ্যাকসেপ্ট করেছে এবং সেখানে এগুলো নিয়ে আলোচনা হয়ে একটা সমঝোতা এসেছে যে গণভোট হবে। আজকে উনি বলছেন গণভোট ইজ এ ফ্রড টু দ্য কনস্টিটিউশন। এখন কোথায় যাবেন? ওনাদের এই ধরনের কথা কিন্তু শুধু এইটা নিয়েই নয়, আপনারা জানেন সালাউদ্দিন সাহেব পরিষ্কারভাবে সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আমরা তখন গণভোট বা এই জুলাই সনদ এগুলো মেনে নিয়েছি জাস্ট ইলেকশনটা হবার জন্য। তো এটা যদি হয়ে থাকে তাহলে কি এই আজকে যেটা নিয়ে আলোচনা চলছে যে সংবিধান সংস্কার হবে না, সংবিধান সংশোধন হবে, এটা কি শেষ পর্যন্ত সেই 12 সদস্যের কমিটি মিলে পাশ করিয়ে নেবে? তারপর কি হবে? তারপর কিন্তু একটা ভালো দিন আমরা সামনে অবশ্যই দেখতে পাবো না। আজকের যে পর্বটি, এটা অনেকটা ফোক এবং ফ্যান্টাসি প্রকৃতির। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে একজন মানুষের মৃত্যু নিয়ে, একজন মানুষের জীবন নিয়ে কি করে ফ্যান্টাসি তৈরি হতে পারে, বা এটা হাউ ইট ইজ পসিবল। এখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের 6 কোটি মানুষ, 6 কোটি মানুষ যারা যে কোনো মূল্যে চাচ্ছে শেখ হাসিনা আরও বহু বছর বেঁচে থাকুক। তার কোনো অপরাধ নেই, তার কোনো অন্যায় নেই, এবং তার হাতেই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বরকত দিয়ে রেখেছেন এই 6 কোটি মানুষের জীবন জীবিকা থেকে শুরু করে আরও অনেক কিছু। এরকম একটা জায়গাতে আপনি চিন্তা করেন যে মানুষের যে তাদের যে কল্পনার শক্তি, তাদের যে ইচ্ছার শক্তি, সেটা যে কোনো সময় সুনামি আকারে এই রাজপথে ভেঙে পড়তে পারে। অন্যদিকে এই 6 কোটির কাউন্টার আরও 6 কোটি মানুষ, এই 6 কোটি মানুষ শেখ হাসিনাকে একটা বিরাট অংশ ভয় পাচ্ছে, আর একটা বিরাট অংশ মাঝামাঝি যে না একেবারে খারাপ ছিল না, এই শুধুমাত্র এই জিনিসগুলো যদি বাদ দিত তাহলে তো বর্তমান যেভাবে চলছে তাদের চেয়ে ভালো চলতো। আরেকটি অংশ বলছে যে না, এই ভদ্রমহিলা কোনো অবস্থাতেই ভালো ছিলেন না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, এই বাংলাদেশের যত রকম অশান্তি সুনির্দশা তার কারণে হয়েছে, এবং আজকের যত কিছু দুর্ভোগ দুর্দশা সরকারের সব শেখ হাসিনার জন্য। কাজেই তাকে মারতে হবে, তাকে ফাঁসিতে চড়াতে হবে, এবং তাকে এই বাংলার মাটিতে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমেই এই রাষ্ট্রের কল্যাণ নিহিত। এদের সংখ্যাও কিন্তু কয়েক কোটি। তো কাজেই যখন এরকম একটা অবস্থা চলে, সেখানে মাঝে মাঝে একটা জায়গায় যদি আপনাকে অবস্থান করতে হয় তাহলে ফ্যান্টাসি ছাড়া আর কোনো উপায় নেই। আপনি এখানে যদি ধরুন শেখ হাসিনার পক্ষে খুব বেশি কথা বলতে চান, তাহলে তারা যারা প্রতিপক্ষ তারা সঙ্গতির কারণে আপনাকে ফাঁসির আসামি বানিয়ে ফেলবে। আর আপনি যদি শেখ হাসিনাকে ফাঁসির আসামি বানিয়ে অন্য যে সকল কট্টরপন্থী এখন যারা নেতা রয়েছেন তাদের মতো কথাবার্তা বলেন, তাহলে আপনাকেও তারা হিট লিস্টে রেখে দেবে। এবং আমাদের দেশে আপনি যদি স্বাধীনতার ইতিহাস পড়েন, সেই চারু মজুমদার থেকে শুরু করে সেরার শিকদার থেকে শুরু করে জাসদের রাজনীতি, এমনকি আমাদের মহান মুক্তিযুদ্ধে যে গেরিলা বাহিনী ছিল তারা যে সকল দুর্ধর্ষ কর্মকাণ্ড করেছেন তাদের অনেকে নিজের মুখে স্বীকার করেছেন, অনেকে বই লিখেছেন। যেমন কাজী ফিরোজ রশিদ জাতীয় পার্টির মন্ত্রী ছিলেন, খুব নামকরা মুক্তিযোদ্ধা ছিলেন। তারপরে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, এরপরে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবী, বীর বিক্রম, তারপর বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ বহু সংখ্যক গেরিলা যোদ্ধা, বহু সংখ্যক, এক একের নাম বললে হয়তো 200-300 নাম তো বলা যাবেই, যারা সবাই এক একজনের জীবন্ত কিংবদন্তি। তারা তাদের 9 মাসের গেরিলা যুদ্ধে অপারেশনে তাদের প্রয়োজনে এহেন কর্ম নেই যে তারা করেনি, সব কাজ তারা করতে পেরেছেন। ইট মিনস, এর অর্থ যে যখন দেয়ালে পিঠ ঠেকে যায় মানুষের তখন তারা সব কিছু করতে পারে। এর অর্থ শেখ হাসিনার যারা ভক্ত অনুরাগী রয়েছেন, আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন, তাদেরকে যদি আপনি ধাক্কা মারতে মারতে বঙ্গোপসাগরে ফেলে দেন, দেয়ালে পিঠ ঠেকিয়ে দেন, তাহলে তারাও ঠিক 71 সনে যে কাজগুলো করেছে, তারা 76-77 সনে যে কাজগুলো করেছে, 83-84 সনে যে কাজগুলো করেছে, ঠিক সেম কাজ, অথবা ধরুন 2004-05 সনে তারা যে কাজগুলো করেছে,
ঠিক সেম কাজ তারা যদি আবার এই সময়টাতে শুরু করে, আমরা এই সমাজে কেউ বসবাস করতে পারবো না। এই জন্য হয় কি যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যতটা সম্ভব খোলামেলা হালকা আলাপ আলোচনা করলে অনেক সিরিয়াস বিষয় সেগুলো খুব স্বাভাবিক হয়ে যায়। এখন ধরুন শেখ হাসিনার আগমন নিয়ে আমরা সবাই তার পক্ষে যারা লোকজন যারা আছেন তাদের কথা শুনে আমরা সবাই মানে কারণে অকারণে আতঙ্কিত হচ্ছি, আগ্রহ হচ্ছি। তিনি কি প্লেনে আসবেন, না পায়ে হেঁটে আসবেন, তিনি কি ত্রিপুরা দিয়ে আসবেন, আগরতলা ত্রিপুরা দিয়ে আসবেন, নাকি সেই আমাদের লালমনিরহাট, বাংলাবান্ধা, রংপুরের ওই সীমান্ত দিয়ে আসবেন, তিনি কি মুর্শিদাবাদ এই এলাকা হয়ে মুজিবনগর যে এলাকা আছে যেখানে বৈদ্যনাথ তলাতে স্বাধীন বাংলাদেশের মন্ত্রী পরিষদের প্রথম যে গার্ড অফ অনার হয়েছিল, মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, তো সেখানে সেই বৈদ্যনাথ তলায় কি তিনি আসবেন, নাকি সিলেটের যে জৈন্তা পাহাড়ের কাছে যে একটা সীমান্ত রয়েছে সেখানে আসবেন? তিনি কি মণিপুর হয়ে বাংলাদেশে ঢুকবেন, নাকি যশোরের বেনাপোল হয়ে ঢুকবেন, নাকি প্লেনে করে সরাসরি ঢাকা এয়ারপোর্ট আসতে পারেন, সিলেট চিন্তা করবেন যে বাংলাদেশে তিনি আসবেন? তো প্রতিবারই তো যেটা হয়, সিলেটে তিনি যে কোনো শুভ কাজ করার আগে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন। কাজেই তিনি দিল্লি থেকে সরাসরি সিলেট এয়ারপোর্টে আসলেন এবং সেখান থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারত করে বাই রোডে তার লোকজন সহকারে ঢাকা চলে আসলেন। আবার উল্টো হতে পারে, তিনি বললেন যে না, প্রতিবার তো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করি, এবার হযরত শাহ আমানতের মাজার জিয়ারত করব, সেখান থেকে আসবো এবং সেখান থেকে চিটাগং হয়ে বাই রোড এখানে আসবে। কারণ হলো চিটাগং সবসময় আওয়ামী লীগের জন্য একটা টার্নিং পয়েন্ট এবং আওয়ামী লীগের অনেক কিছুর অভ্যুদয় হয়েছে চিটাগং থেকে বা চট্টগ্রাম থেকে। কাজে সেই চট্টগ্রামের লালদিঘির ময়দান থেকেই তিনি সেই তার আগমন শুরু করবেন। এই সকল কথাবার্তা যখন আলোচনা আমরা করি, প্রতিপক্ষের মনে ভীষণ রকম যাকে বলা হয় রাগ তৈরি হয়, ক্রোধ তৈরি হয়, ক্ষোভ তৈরি হয়, আতঙ্ক তৈরি হয়, বিরক্তি তৈরি হয় এবং তারা মনে হয় যে যদি পেতাম তাকে এখনই 1 মিনিটের মধ্যে ফাঁসিতে চড়িয়ে ফেলতাম। অন্যদিকে যারা প্রতিপক্ষ রয়েছেন, শেখ হাসিনাকে যারা শাস্তি দিতে চান, তারা চিন্তা করেন যে না, সে যেভাবেই আসুক না কেন বা তাকে যেভাবে আনা হোক না কেন, তাকে খুব সহজে মারা হবে না, তাকে গুটিয়ে গুটিয়ে মারা হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। তাকে যে ফাঁসির রশিতে টানানো হবে, এটা কোনো যেন তেন ফাঁসি হবে না। বিশেষ 3 রং, লাল, নীল, সবুজ, এই লাল, নীল, সবুজ 3টি বিশেষ যে রং, এই রঙের যে পৃথিবীর সবচেয়ে শক্ত যে দড়ি আছে, এই রঙের দড়ি বিদেশ থেকে ইম্পোর্ট করে আলাদাভাবে এই ফাঁসি রশি বানিয়ে আনা হবে এবং সেই যে ফাঁসির রশি, সেই ফাঁসির রশিতে টানিয়ে তাকে ওই একবারই মানে ওই রশিটি ব্যবহৃত হবে। আমাদের যারা জল্লাদখানা আছে, আমি জানি না, এখানে হয়তো প্রত্যেকটা জল্লাদখানায় যে ফাঁসির রশি, এগুলো নতুন থাকে না, এগুলো পুরনো থাকে। ওইটা টানার আগে পরীক্ষা করা হয় যে সেগুলো ঠিকমতো আছে কিনা এবং এগুলোর বিশেষ আকার তৈরি করা হয়। যারা শেখ হাসিনা বিরোধী তাদের বক্তব্য হলো যে না, এরকম অর্ডিনারি ফাঁসি রশি দিয়ে তাকে টানালে চলবে না, যেহেতু সে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত এবং নাম করা মানে যাকে বলা হয় স্বৈরাচার, এরকম স্বৈরাচার বাংলাদেশে আর হয়নি। কাজেই তার জন্য আলাদা স্পেশাল অর্ডার দিয়ে রশি বানিয়ে আনতে হবে এবং সেই রশি কোথা থেকে আনবে, মানে এটা মানে ছক্কা ফক্কা দিয়ে, যেমন চীন থেকে আনা যাবে না, তারপরে আমেরিকা থেকে আনা যাবে না, এই রশি আনতে হবে পাকিস্তান থেকে, তুরস্ক থেকে স্পেশাল অর্ডার দিয়ে সেই ফাঁসি আনাতে হবে। বিকজ এই দুটো রাষ্ট্র এখন যে কোনো কারণে বাংলাদেশের বন্ধু হয়ে গেছে এবং এখন যারা ক্ষমতায় আছেন তাদের অনেকের সঙ্গে এই দুটো রাষ্ট্রের ভালো সম্পর্ক। ফলে তারা যদি কোনো রশি দেয়, সেই রশিতে যদি কাউকে আটকানো হয় তাহলে তার আর রক্ষা নেই। কাজেই পাকিস্তান থেকে ফাঁসির রশি আনতে হবে স্পেশাল অর্ডার দিয়ে, এই 3টি রং দিয়ে। সেকেন্ড থিং হলো যে অর্ডিনারি জল্লাদ দেওয়া হবে না। আমাদের দেশের যারা বিভিন্ন সময় জল্লাদ, তাদেরকে যারা ফাঁসির আসামি বা দাগি আসামি, যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত, এদেরকে ধীরে ধীরে ট্রেন আপ করে তাদেরকে জল্লাদ হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং এই যে সবচেয়ে বড় একটা জল্লাদ তাকে সম্প্রতি ছাড়া হয়েছে, তার নানা রকম লোমহর্ষক কাহিনী আমরা শুনেছি। তো সেক্ষেত্রে এরকম অর্ডিনারি দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।